আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে এইচএসসি লেভেলের ইংলিশ ফার্স্ট পার্টের দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে শোনো। সেটা হচ্ছে গ্যাপ ফিল ট্যাক্স উইথ ক্লো অ্যান্ড গ্যাপ ফিল ট্যাক্স উইদাউট ক্লো, আর একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। মনে রাখবে খুব ভালো করে, তোমাদের পরীক্ষায় দুইটা গ্যাপ দেওয়া থাকে, একটা হচ্ছে উইথ ক্লো, একটা হচ্ছে উইদাউট ক্লো। আমি বিগত প্রায় 15 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি, তোমাদের একটা গ্যাপ সাধারণত পুরান বোর্ড কোশ্চেন থেকে দেওয়া হয়। ভালো করে শুনবে, একটা গ্যাপ উইদাউট ক্লু উইথ ক্লু, এই দুটোর যে কোনো একটা গ্যাপ আগের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেখান থেকে দেওয়া হয়। সেটা 2005 হতে পারে, 2010 হতে পারে, 2015 হতে পারে। আর আরেকটা গ্যাপ সাধারণত ইট ইজ টেকেন ফ্রম ইয়ার টেক্সট, এটা মেন বই থেকে নেওয়া হয়। তার মানে ইফ ইউ হ্যাভ গুড কনসেপ্ট অ্যাবাউট দ্য টপিক্স ইন ইউর টেক্সট, ইনশাল্লাহ ইউ ক্যান ওভারকাম ইউর গ্যাপ ফিল প্রবলেম। তোমার যদি টেক্সটের ভালো আইডিয়া থাকে তাহলে তুমি ওইটা পরবর্তীটা যেটা তোমার থেকে নেওয়া হয়, মেন বই থেকে নেওয়া হয়, তুমি সেটা ওভারকাম করতে পারবে। কিছু গ্রামাটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো এই তোমার গ্যাপের ক্ষেত্রে। একটু সাবধান থাকবে তোমরা, যে গ্যাপ করার ক্ষেত্রে যেটা তোমার উইথ ক্লু, সেই অপশন যেটা দেওয়া থাকে সেটা কিন্তু অনেক সময় এই অপশনগুলো চেঞ্জ করতে হয়। যেমন এডুকেট আছে, এডুকেশন হতে পারে, এডুকেট আছে, এডুকেটেড হতে পারে, কমপ্লিট আছে, কমপ্লিটলি হতে পারে। হ্যাঁ, তারপর ধরো তোমার মোবাইল আছে, মোবিলাইজ হতে পারে। অনেকটা সাফিস প্রেমিসের মতো চেঞ্জ করতে হয়। সেটা কিন্তু ডিপেন্ড করবে কনটেক্সচুয়ালের উপর, তোমার যে প্যাসেজটা তার উপর ডিপেন্ড করবে। তার মানে এখানে ওয়ার্ডের ভ্যারিয়েশন হতে পারে, যেটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এভাবে আমরা অনেক সময় এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে আমরা এটা করি। তোমার গ্যাপ ফিল ট্যাক্স উইথ ক্লুর কথা আমি বলছি অ্যাকচুয়ালি। তা উইথ ক্লুর ক্ষেত্রে কিন্তু এভাবে অনেক সময় অপশনগুলো চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আর টেক্সচুয়াল যেটা, সেটা সবচেয়ে বেটার হচ্ছে কি, তুমি টেক্সটের অর্থটা রেখে তুমি গ্যাপটা করলে তোমার জন্য ভালো। হ্যাঁ, তুমি বাইরে থেকে তুমি অ্যান্সার দিতে পারবে, সমস্যা নেই। সেটা যেন আমার মূল প্যাসেজটাকে বিকৃতি না করে। তার মানে আমার মূল প্যাসেজ যেটা, সেটাকে যেন বিকৃতি না করে। হয়তো তোমার টেক্সটের লেখা ছিল প্রোগ্রেস, বাট তুমি দিলে ডেভেলপমেন্ট, তাতে কোনো সমস্যা নেই। টেক্সটের ভাষ্যটা আমার চেঞ্জ হলো না। লেটস টক অ্যাবাউট রিঅ্যারেঞ্জমেন্ট। এসব খুব ভালো করে তোমরা। রিঅ্যারেঞ্জ তোমাদের 10টা সেন্টেন্স দেওয়া থাকে। এই 10টা সেন্টেন্স যে রিঅ্যারেঞ্জ, বিভিন্ন মডেল কোশ্চেন বইতে আমরা যে রিঅ্যারেঞ্জগুলো পাই সেগুলো কিন্তু আগেরকার রিঅ্যারেঞ্জগুলো। অর্থাৎ তোমরা হয়তো জানো না, তোমার 2003, 4, 5 এইভাবে 2000 তোমার মনে হয় মেবি 12-13 সাল পর্যন্ত, তখন কিন্তু বোর্ডে 14টা সেন্টেন্স দেওয়া হতো রিঅ্যারেঞ্জের। আমার এক্স্যাক্ট সালটা খেয়াল নেই। ওই 14টা রিঅ্যারেঞ্জ আগে ছিল এবং খুব হার্ড ছিল। তো তোমাদের সময় কিন্তু 10টা দেওয়া হয়। এখন বিভিন্ন মডেল কোশ্চেন বইগুলো করেছে কি, তারা ওই 14টাকে কনভার্ট করে তারা 10টা করেছে। আমি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। কিছু কিছু মডেল কোশ্চেন বইতে তারা ভুল করেছে। ভুল করেছে কোথায়? তারা ওটাকে অ্যামালগামেশন করে ফেলছে, অর্থাৎ 14টাকে তারা 10টা করছে, কিন্তু তারা 10টা যেভাবে তারা মনে করছিল সেভাবে করাটা তাদের ভুল হয়েছে। যেমন ফর এক্সাম্পল, আমি ধরো তোমার আলফ্রেড নবেল নিয়ে কথা বলছি। যেমন আলফ্রেড নবেল নিয়ে কোনো কোনো বইতে, আমি নাম উল্লেখ করবো না, লেখা আছে হি ওয়াজ বর্ন ইন এত সাল অ্যান্ড ডাইড ইন এত সাল, একটা সেন্টেন্সে করেছে। এটা চরম একটা মূর্খতা। তারা এটা কেন করেছে জানো? ওই যে 14টা ছিল না, ওই 14টা হি ওয়াজ বর্ন ইন এত, আরেকটা লাইনে ছিল হি ডাইড ইন এত, ওই দুটোকে তার একত্রে করে একটা লাইন দিচ্ছে। এটা চরম একটা বোকামি। তো আমার কথা হচ্ছে কি, তাদের এইভাবে করা উচিত ছিল না। তাদের 14টা লাইনে যে রিঅ্যারেঞ্জ, তাদের উচিত ছিল ওইটাকে 14টা তারা অ্যান্সারটা করবে, অ্যান্সার করার পরে লাস্টে 4টা বাদ দিবে, 10টা যে থাকবে 10টা যে একটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তারা তাদের এইভাবে করা উচিত ছিল, তারা এটা ভুল করেছে। যাই হোক, ওখানে আমি গেলাম না। এখন তোমরা কিভাবে রিঅ্যারেঞ্জে ভালো করতে পারো শোনো। তোমাদের যে বর্তমান টেক্সটটা আছে, এই টেক্সটে কিন্তু অ্যাকচুয়ালি অত কোনো ইনফরমেশন নাই যেখান থেকে রিঅ্যারেঞ্জ করা যেতে পারে। হয়তো কি শিল্পী আছে, আমেরিগো আছে, আর ধরো নেলসন ম্যান্ডেলা, কিছু কিছু বায়োগ্রাফি আছে টুকটাক, বাট ওগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। ওখান থেকে তোমার যদি 5-6টা বায়োগ্রাফি পড়া থাকে তোমার মেন বইতে, দ্যাটস ওকে তোমার জন্য, দ্যাটস সাফিসিয়েন্ট ফর ইউ। কিন্তু অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য বোর্ড কোয়েশ্চেন অফ 2005 to 2022। তুমি ওইসব সালের যদি রিঅ্যারেঞ্জগুলো ফোকাস করো, বোর্ড কোশ্চেনগুলো, আশা করা যায় বোর্ডে রিঅ্যারেঞ্জগুলো তুমি যদি ভালো করে ফোকাস করো, ইনশাল্লাহ তোমার রিঅ্যারেঞ্জের প্রবলেমটা কেটে যাবে। আর আরেকটা বিষয়টা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে স্যার রিঅ্যারেঞ্জের আনসার বোর্ডে কীভাবে দেখা হয়। দেখা যায় আমি একটা অ্যান্সার দিয়েছি, আমার ফ্রেন্ড একটা অ্যান্সার দিয়েছে, আরেকজন একটা অ্যান্সার দিয়েছে, তো বোর্ড কোনটাকে রাইট দিবে, বিষয়টা ভালো করে বুঝো। এইটা খুব একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি। বোর্ডের যখন পরীক্ষা হওয়ার পরে বোর্ডের একটা সিলেক্টেড
কমপক্ষে 20 থেকে 25 জন হেড এক্সামিনার বোর্ডে যান, তাদেরকে সিলেক্ট করার আগে থেকে SMS পাঠিয়ে তারা বোর্ডে যেয়ে তার অ্যান্সার করেন, ওই পুরো মডেল কোশ্চেনটা তারা অ্যান্সার করেন, অ্যান্সার করে তারটা এটাকে বলা হয় মডেল অ্যান্সার, নমুনা উত্তরপত্র। ওই নমুনা উত্তরপত্র কিন্তু এক একজনের এক এক রকম হতে পারে। দেখা যায় কামাল স্যার একরকম দিয়েছেন, জামাল স্যার একরকম দিয়েছেন, রহিম স্যার একরকম দিয়েছেন। এই জন্য দেখা যায় যে তোমার এই রিএনএজির উত্তর কিন্তু একাধিক হতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমরা যখন বোর্ড থেকে খাতা নিয়ে আসি তখন কিন্তু আমাদেরকে ওই তোমার মডেল কোশ্চেন যেই অ্যান্সারটা আমাদের কিন্তু অ্যান্সারটার সাথে দিয়ে দেওয়া হয়, তখন আমরা ওইভাবে খাতাগুলো দেখি। তো দেখা যায় তোমারটা কামাল স্যারের হিসেবে রাইট, আরেকজনেরটা জামাল স্যার হিসেবে রাইট, আরেকজনেরটা ধরো অমুক ম্যাডামের হিসেবে রাইট। তো এইভাবে দেখা যায় অ্যান্সারগুলো এখানে অল্টারনেটিভ হতে পারে, যার জন্য রিঅ্যারেঞ্জ করো, এখানে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ধারাবাহিকভাবে তোমরা পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। আল্লাহ হাফিজ।